ফুলজোড়া জল, বুক ভরা ঢেউ, প্রাণ ভরা উচ্ছ্বাস, স্বপ্নের ছন্দে সে বহিয়া যায়। আসসালামু আলাইকুম। নির্বন্ধ সাহিত্য দ্বারা পেজে সকল সাহিত্যপ্রেমী মানুষদের স্বাগত জানাচ্ছি। আজকে আলোচনা করব অনাথ চতুর্থ বর্ষে পাঠ্য অদ্বৈত মল্ল বর্মণের একটি বিখ্যাত উপন্যাস তিতাস একটি নদীর নাম। ব্রাহ্মণবাড়িয়া জেলার বুক চিরে প্রভাবিত মেঘনার শাখা নদী তিতাস। তিতাস নদীর পাড়ে গোকর্ণ গ্রামের এক দরিদ্র জেলে পরিবারে জন্মগ্রহণ করেন অদ্বৈত মল্ল বর্মণ। এই উপন্যাসে তিতাস পাড়ের গোকর্ণ গ্রামের জেলে সম্প্রদায়ের দুঃখ কষ্টের কাহিনী বর্ণনা করা হয়েছে। অদ্বৈত মল্ল বর্মণের তিতাস একটি নদীর নাম উপন্যাসটি লেখকের মৃত্যুর 5 বছর পরে মাসিক মোহাম্মদী পত্রিকায় 1956 সালে প্রকাশিত হয়। উপন্যাসের কাহিনীও নদীর মতো নানান দিকে বাঁক নিয়েছে। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্রে আছে তিতাস নিজেই, তাছাড়া অন্যান্য চরিত্র আছে কিশোর, সুবল, বাসন্তী, কিশোরের স্ত্রী, অনন্ত, অনন্তবালা, বনমালী, কাদির, উদয়তারা, তিলক মাঝি আরও অনেকেই। উপন্যাসটিতে মোট 4টি খণ্ড এবং প্রতিটি খণ্ডে 2টি করে পর্ব রয়েছে। প্রথম খণ্ডে আছে তিতাসে একটি নদীর নাম এবং প্রবাস খণ্ড, এবং দ্বিতীয় খণ্ডে আছে নয়াবর্ষ, জন্মমৃত্যু, বিবাহ, তৃতীয় খণ্ডে রামধনু ও রাঙানাও, এবং চতুর্থ খণ্ডে রয়েছে দুরাঙা প্রজাপতি ও ভাসমান। এই উপন্যাসটিতে আমরা 2 প্রজন্মের রূপ দেখতে পাই। প্রথম প্রজন্মে কিশোর, সুবল, নায়িকা বাসন্তী, কিশোরের স্ত্রী তিলক মাঝি। দ্বিতীয় প্রজন্মে কিশোরের ছেলে অনন্ত এবং তার প্রণয়িনী অনন্তবালাকে। তিতাস নদীর পাড়ে গোকর্ণ গ্রামের দক্ষিণ পাড়ে জেলেদের বাস। এই জেলেদের মালো বলে ডাকা হয়। সারা রাত জেগে তিতাসের বুকে মাছ ধরে এবং সেই মাছ বিক্রি করে জেলেদের জীবিকা চলে। তিতাসেই তাদের জীবন জীবিকার একমাত্র উৎস। জেলে পাড়ার বাল্য 2 বন্ধু কিশোর ও সুবল একসঙ্গে পাঠশালা ত্যাগ করে এবং তিতাসের বুকে মাছ ধরা শুরু করে। একসময় তারা পাক্কা জেলে হয়ে ওঠে। কিছুদিন পরে আস্তে আস্তে তিতাসে মাছের যোগান কমতে থাকে। তারা সারাদিন জাল টেনে আর আগের মতো মাছ পায় না। তাই তারা জীবিকার তাগিদে উত্তরের দিকে সুখদেবপুরে যাত্রা করে। সাথে নেয় অভিজ্ঞ তিলক মাঝিকে। সুখদেবপুর গ্রামের বাসিরাম মোড়লের 4টি বড় বড় বিল আছে। সেখানে তারা 3 জন 6 মাসের জন্য মাছ ধরার কাজ নেয়। কিছুদিন পর চৈত্রের মাঝামাঝি দোল পূর্ণিমাতে রং খেলার সময় কিশোরের মুখে এক যুবতী মেয়ে আবির মাখাতে আসে এবং কিশোরের প্রেমে পড়ে। কিশোর ও মেয়েটিকে বিয়ে করতে রাজি হয়। বাসিরাম মোড়লের সহযোগিতায় তার বিবাহ সম্পূর্ণ হয়। বিবাহের কিছুদিন পর নববধূকে নিয়ে নিজ গ্রামের পথে রওনা হয় কিশোর ও সুবল। পথে ডাকাতের ভয়ে অভিজ্ঞ তিলক মাঝি নববধূকে নৌকার পাটাতনের নিচে লুকিয়ে রাখে। ঘটনাক্রমে কিশোর ও সুবল তিলক মাঝি যখন ঘুমিয়ে পড়ে তখন নৌকায় ডাকাত এসে নববধূকে সহ সমস্ত টাকা পয়সা চুরি করে নিয়ে যায়। নৌকায় নববধূকে দেখতে না পেয়ে কিশোর চিৎকার করে ওঠে এবং সকালে নদীতে একটি যুবতী মেয়ের লাশ দেখতে পায়। কিশোর ভাবে এটাই হয়তো তার নববধূর লাশ। কিশোর তারপর মানসিক ভারসাম্য হারিয়ে পাগল হয়ে যায়। কিন্তু রাতে নৌকা থেকে লাফ দিয়ে নববধূ এক বালুচরে পড়েছিল। সকালে ভবানীপুরের 2 ভাই নিত্যানন্দ ও গৌরাঙ্গ বালুচর থেকে নববধূকে উদ্ধার করে তাদের বাড়িতে নিয়ে যায় এবং তাদের ঘরে কন্যা স্নেহে লালিত পালিত হতে থাকে। নববধূর কোল আলো করে আসে একটা ছেলে সন্তান। ছেলেটির নাম রাখা হয় অনন্ত। কয়েক বছর পর নববধূ মেয়েটি তার নিজ গ্রামে ফিরতে চাইলেও অবশেষে মেয়েটি তার সন্তানকে নিয়ে তাদের শ্বশুর বাড়িতে কিশোরদের গোকর্ণ গ্রামে আসে। মেয়েটি নৌকা থেকে নামবার সময় নদীর পাড়ে এক যুবক বয়সী পাগলকে দেখে তার বৃদ্ধা বাবা মা গোসল করানোর চেষ্টা করছে। পাগলটি ছিল তার স্বামী কিশোর, কিন্তু মেয়েটি তার স্বামীকে চিনতে পারেনি। মালোপাড়ার জেলেদের সহযোগিতায় মেয়েটিকে একটি ঘর তুলে দেওয়া হয় বসবাসের জন্য। সেখানে সে বাস করতে থাকে এবং কিছুদিন পর কিশোরের বন্ধু সুবলের সাথে বিয়ে হয় বাসন্তীর। অথচ এই বাসন্তীর সাথেই একসময় কিশোরের বিয়ে হওয়ার কথা ছিল। বিয়ের কিছুদিন পর মাছ নদীতে মাছ ধরতে গিয়ে সুবল মারা যায়। এক পর্যায়ে বাসন্তীর সাথে কিশোরের বউয়ের সখ্যতা গড়ে ওঠে এবং খুব ভাব হয় দুজনের। বাসন্তী অনন্তকে খুব ভালোবাসে। বেশ কিছুদিন পর কিশোরের বউ এক দোল পূর্ণিমাতে হোলি খেলার সময় তার সমস্ত স্মৃতি মনে পড়ে এবং মেয়েটি তার স্বামী কিশোরকে চিনতে পারে। পাগল স্বামীকে অতীতের সব স্মৃতি মনে করিয়ে দেওয়ার জন্য মেয়েটি কিশোরের মুখে আবির মাখিয়ে দেয়। কিন্তু বেশ কিছুক্ষণ পর কিশোর মেয়েটিকে কোলে তুলে নিয়ে সবাইকে লাঠি দিয়ে মারতে বলে। গ্রামে আশ্রিত মেয়েটির গায়ে হাত দেওয়ার অপরাধে গ্রামের সবাই মিলে কিশোরকে প্রচণ্ড মারধর করে এবং পরের দিন সকালে কিশোর মারা যায়। কিশোরের মৃত্যুর 4 দিন পর জ্বরে ভুগে কিশোরের স্ত্রীও মারা যায়। তারপর অনন্তের জায়গা হয় বাসন্তীর বাড়িতে। কিন্তু বাসন্তীর মা অনন্তকে একদমই সহ্য করতে পারে না। অনন্তকে নিয়ে বাসন্তীর সাথে বাসন্তীর মায়ের প্রচণ্ড ঝগড়া হয়।
হওয়ার কারণে অনন্ত বাড়ি ছেড়ে চলে যায় পরোপকারী বনমালীর কাছে। বনমালী খুবই পরোপকারী লোক, অনন্তকে স্কুলে ভর্তি করিয়ে দেয় এবং স্কুলে ভর্তি হবার পর বনমালীর গ্রামের অনন্তবালা নামক এক মেয়ের সাথে অনন্তের বন্ধুত্ব হয়। গ্রামে তাদের দুজনের মধ্যে খুবই প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বেশ কিছুদিন পর অনন্ত উচ্চশিক্ষার জন্য শহরে চলে যায় এবং শুরু হয় অনন্তবালার বিরহ বিচ্ছেদ। অনন্তবালা তার প্রেমিক অনন্তের জন্য প্রতীক্ষায় হতাশ হয়ে পড়ে। পাড়া প্রতিবেশীদের অপমান কটু কথা সহ্য করতে না পেরে বাবা মার সাথে আসামে চলে যায়। এভাবে অনেক দিন কেটে গেলে দীর্ঘদিন পর শহরে বনমালীর সাথে অনন্তের দেখা হয়। বনমালীর কাছে অনন্ত তিতাসপাড়ের জেলেদের শোচনীয় অবস্থার কথা জানতে পারে। তিতাসপাড়ের জেলেদের অবস্থা খুব খারাপ। তারা অতি কষ্টে দিন যাপন করছে এবং তিতাসের বুকে চর জেগেছে। জেলেরা গ্রাম ছেড়ে অন্যত্র চলে গেছে। এসব কথা জানতে পারার পর বিয়ে পরীক্ষা দিয়ে অনন্ত তার বন্ধুদের নিয়ে গোকর্ণ গ্রামে আসে। তাদের সাহায্য করার জন্য গ্রামের অবস্থা সম্পন্ন কাদের মিয়া তার সমস্ত সম্পত্তি জেলেদের নামে দান করে। অনন্ত সেই দানকৃত সম্পত্তি জেলেদের মাঝে বিতরণ করে এবং তাদের জন্য একটা গ্রামে লক্করখানা খুলে দেওয়া হয়। অনন্ত এবং তার বন্ধুরা মিলে সেই লক্করখানায় খাবার বিতরণ করে। নিরুপায় হয়ে বাসন্তী সেই লক্করখানায় খাবার নিতে যায়। বাসন্তীর প্লেটে খাবার তুলে দেয় অনন্ত। একসময় বাসন্তীর নয়নের মণি ছিল এই অনন্ত। সময় বদলে গেছে, অনন্ত আজ অনেক বড় হয়েছে। বাসন্তী অনন্তকে চিনতে পারে কিন্তু নিজের পরিচয় দেয়নি। তো কাছের হয়েও অনন্তের সাথে বাসন্তীর আজ অনেক বেশি দূরত্ব। আজকে এ পর্যন্তই। ভালো লাগলে পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।